ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই সরে যেতে পারেন দুই ছাত্র উপদেষ্টা। এমনকি সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে। সরকারের দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানা গেছে। তবে হঠাৎ করেই সরকারের শীর্ষ পর্যায় থেকে দুই উপদেষ্টাকে সরে যাওয়ার পরামর্শ নিয়ে রাজনৈতিক অঙ্গনে উঠছে নানা প্রশ্ন। গত সেপ্টেম্বরে তাদের পদত্যাগের নির্দেশ দেওয়া হয়, কিন্তু তারা সময় চেয়েছেন। উপদেষ্টা আসিফ মাহমুদ এবং মাহফুজ আলমকে পদত্যাগে বাধ্য করানোর চেষ্টা, পদত্যাগ করতে বাধ্য করতে নানান চেষ্টা। এমনকি ইউনূস নিজেই হয়তো তাদেরকে বলে দিয়েছিলেন, তোমরা সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে পদত্যাগ করে চলে যাও। পদত্যাগের পরামর্শ দেয়া হয়েছিল দুই ছাত্র উপদেষ্টাকে। সিসির সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক। হাসিনার বিরুদ্ধে বিচার কাজ শেষে রায়ের দিন ঘোষণার তারিখ জানালো ট্রাইব্যুনাল। গত 24 ঘন্টায় বাংলাদেশের রাজনীতিতে ঐতিহাসিক ঘটনা ঘটে গেছে, অকল্পনীয় ঘটনা ঘটে গেছে, যেটা কেউ কল্পনা করতে পারেনি। এখন সেটা বাস্তব হচ্ছে। পরপর দুইটা ঘটনা। সবকিছু মিলিয়ে কি হতে যাচ্ছে দেশে, এই প্রসঙ্গটা নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, অবশেষে পদত্যাগ করছেন দুই উপদেষ্টা। যে কোনো সময় আসতে পারে ঘোষণা। হঠাৎ কেন পদত্যাগ করবেন দুই উপদেষ্টা? কি চলছে পর্দার আড়ালে? অবশেষে জানা গেল চাঞ্চল্যকর তথ্য। এদিকে 24 ঘন্টায় রাজনীতিতে অকল্পনীয় ঘটনা ঘটে গেছে। দেশে কি হচ্ছে, ভবিষ্যতে কি হবে, এ নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন। অপরদিকে শেখ হাসিনার বিচার কাজ শেষ, রায় ঘোষণার দিন ধার্য। তাহলে কি এবার শেখ হাসিনার ফাঁসির রায় দিবে আদালত? প্রিয় দর্শক, আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে। দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই সরে যেতে পারেন দুই ছাত্র উপদেষ্টা। এমনকি সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে। সরকারের দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানা গেছে। তবে হঠাৎ করেই সরকারের শীর্ষ পর্যায় থেকে দুই উপদেষ্টাকে সরে যাওয়ার পরামর্শ নিয়ে রাজনৈতিক অঙ্গনে উঠছে নানা প্রশ্ন। সরকারের দায়িত্বশীল সূত্র বলছে, মাহফুজ আলম আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে এখন পর্যন্ত আগ্রহ দেখাচ্ছেন না। তিনি সরকারে থাকতে চান। আসিফ মাহমুদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই পদত্যাগ করতে পারেন। অবশ্য কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে চেষ্টা করেও দুই উপদেষ্টার বক্তব্য পাওয়া যায়নি। তবে আসিফ মাহমুদ গত 14 আগস্ট সাংবাদিকদের জানিয়েছিলেন, নির্বাচনের তফসিল ঘোষণার আগেই তিনি পদত্যাগ করবেন। অন্যদিকে মাহফুজ আলম গত 28 সেপ্টেম্বর এক অনুষ্ঠানে বলেন, 2 মাস ধরে তিনি অনিশ্চয়তার মধ্যে আছেন পদত্যাগ করা নিয়ে। সূত্র বলছে, ছাত্র প্রতিনিধিদের কেউ না কেউ উপদেষ্টা পরিষদে শেষ পর্যন্ত থাকুক, এটা চান ছাত্র উপদেষ্টারা। তারা মনে করছেন, না থাকলে উপদেষ্টা পরিষদে কেউ তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারেন। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এমন ধারণা করতে অসুবিধা হয় না যে এই দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টা এনসিপির ঘনিষ্ঠ। তারা দলটির পরামর্শকের ভূমিকায় থাকেন। সবশেষ জুলাই জাতীয় সনদ স্বাক্ষর করা নিয়ে সংকটের মধ্যে 14 অক্টোবর রাতে জাতীয় ঐকমত্য কমিশনে এনসিপির সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক করে। বৈঠকে দলটির পক্ষে অন্য নেতাদের পাশাপাশি অংশ নেন একজন ছাত্র প্রতিনিধি উপদেষ্টাও। অবশ্য এনসিপির নেতাদের মত হলো, অন্তর্বর্তী সরকার গঠনের সময় বিভিন্ন দলের কাছ থেকে নাম নিয়ে উপদেষ্টা পরিষদ করা হয়েছে। সেক্ষেত্রে শুধু দুজন ছাত্র প্রতিনিধি উপদেষ্টাকে সরকার থেকে সরে যেতে বলা তাদের কাছে গ্রহণযোগ্য নয়। এই বিষয়টি গতকাল বুধবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এনসিপি নেতারা তুলেছেন বলে জানিয়েছে একটি দায়িত্বশীল সূত্র। বিষয়টি নিয়ে লেখক ও গবেষক মহিউদ্দিন আহমেদ বলেন, উপদেষ্টা পরিষদ নিয়ে যেসব বক্তব্য আসছে তা সরকার ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের ভাবমূর্তির জন্য ক্ষতিকর। এইসব বক্তব্য জনগণের মধ্যে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ তৈরি করতে পারে। তাই এসব বিষয়ে প্রধান উপদেষ্টাকে সাহসী পদক্ষেপ নিতে হবে। তিনি বলেন, দুই ছাত্র উপদেষ্টার উচিত পদত্যাগ করা অথবা ঘোষণা দেওয়া যে তারা নির্বাচন করবেন না এবং এনসিপির সঙ্গে তাদের প্রকাশ্য ও অপ্রকাশ্য কোনো সম্পর্ক নেই। বৃহস্পতিবার এমন তথ্য দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে দৈনিক প্রথম আলো পত্রিকা। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির একটি প্রতিনিধি দল। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিএনপির প্রতিনিধিরা। বৃহস্পতিবার বেলা 11টার দিকে নির্বাচন ভবনে এই বৈঠকটি শুরু হয়। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের নেতৃত্বে দলটির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং সাবেক ইসি সচিব ডক্টর মোহাম্মদ জাকারিয়া উপস্থিত ছিলেন। জানা গেছে, নির্বাচনী আসন পুনর্বিন্যাস সহ নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিএনপি
বিএনপির প্রতিনিধি দল কথা বলেছেন। এর আগে মঙ্গলবার বিকেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। ২৪-এর গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের মামলার বিচার কাজ আজ শেষ হয়েছে। আগামী ১৩ই নভেম্বর এই মামলার রায় ঘোষণার দিন ধার্য করা হতে পারে। এটি কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ সভাপতির বিরুদ্ধে প্রথম কোনো হত্যা মামলার রায় হিসেবে গণ্য হবে। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, জুলাই হত্যাকাণ্ডে শেখ হাসিনা সহ আসামিদের সর্বোচ্চ শাস্তি না হলে শহীদদের আত্মার প্রতি অবিচার করা হবে। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে আদালতে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় জুলাই হত্যাকাণ্ড চালানো হয়, যে কোনো মূল্যে ন্যায় বিচার নিশ্চিত করা হবে। মামলায় অন্য অভিযুক্তরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক ও রাজসাক্ষী চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। প্রসিকিউটর মিজানুল ইসলাম সাংবাদিকদের জানান, রাজসাক্ষী চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের জবানবন্দিতে ট্রু অ্যান্ড ফুল ডিসক্লোজার হয়েছে বলে প্রসিকিউশন মনে করে। ট্রাইব্যুনাল নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী আমির হোসেন যুক্তিতর্কে বলেন, যতক্ষণ পর্যন্ত আন্দোলন কোটা সংস্কারের দাবি কেন্দ্রিক ছিল ততক্ষণ তা বৈধ ছিল, তবে সরকার পতনের এক দফা আন্দোলন ছিল অবৈধ। তিনি আরও দাবি করেন, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়নি, তাই তাদের খালাস দেওয়া উচিত। এই মামলাটির পাশাপাশি শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আরও দুটি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে একটি মামলায় আওয়ামী লীগের 15.5 বছরের শাসনামলে গুম ও হত্যার অভিযোগ আনা হয়েছে। অন্য মামলাটি রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সংগঠিত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা হয়েছে। ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুকে বহনকারী একটি হেলিকপ্টারের চাকা আটকে যাওয়ার পরে একটি নবনির্মিত কংক্রিট হেলিপ্যাডের একটি অংশ ভেঙে পড়েছে। বুধবার প্রেসিডেন্ট তার শবরীমালা পরিদর্শনের পরে কেরালার পাঠান মথিট্টার রাজীব গান্ধী স্টেডিয়ামে অবতরণ করার সময় এই ঘটনা ঘটে। কর্মকর্তাদের মতে নবনির্মিত হেলিপ্যাডটি শেষ মুহূর্তে বেছে নেওয়া হয়েছিল এবং যেহেতু কংক্রিট সম্পূর্ণরূপে সেট হয়নি, তাই এটি হেলিকপ্টারের ওজন সহ্য করতে পারেনি। শেষ মুহূর্তে হেলিকপ্টার অবতরণের জন্য স্টেডিয়ামটিকেই স্থান হিসেবে বেছে নেওয়া হয়েছিল এবং তাই মঙ্গলবার গভীর রাতে সেখানে হেলিপ্যাড তৈরি করা হয়। ভিডিওতে দেখা যায় পুলিশ এবং দমকল কর্মীরা হেলিকপ্টারটি টেনে তোলার জন্য ছুটে গেলে একদিকে হেলে পড়ে। বেশ কয়েকজনের সম্মিলিত প্রচেষ্টার পর হেলিকপ্টারটি ভূগর্ভস্থ জলাধার থেকে বের করে আনা হয়। মূলত পাম্বার কাছে নীলাক্কালে অবতরণের পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে এটি প্রমাদমে পরিবর্তন করা হয় বলে জানা গেছে। গত 24 ঘন্টায় বাংলাদেশের রাজনীতিতে ঐতিহাসিক ঘটনা ঘটে গেছে, অকল্পনীয় ঘটনা ঘটে গেছে, যেটা কেউ কল্পনা করতে পারেনি। এখন সেটা বাস্তব হচ্ছে। পরপর দুইটা ঘটনা। ক্রেডিট ডক্টর ইউনূস এবং অ্যাডভোকেট তাজুল ইসলামদের, নট বিএনপি জামাত অর এনসিপি। হ্যাঁ, এনসিপির কিছুটা ক্রেডিট আছে, এটা আমি স্বীকার করবো। আমরা নিরপেক্ষ বিশ্লেষণ করি। জামাতের পক্ষে যেসব কথা যায় ওটাও নিরপেক্ষতা থেকে। আপনি হকের পক্ষে থাকলে আপনার মোস্ট অফ দেন কথা এখন জামাতের পক্ষে যাবে। এই যে জামাতের যে দুর্বলতা, সেনাবাহিনীর বিরুদ্ধে, সেনাবাহিনীর অপকর্মের বিরুদ্ধে, সেনাবাহিনীর বিরুদ্ধে কেউ নয়, বলতে পারে না, চুপচাপ থাকে। যার ফলে জামাতের যেটা হবে যে জনগণের ভোটে ক্ষমতা আসবে, সেনাবাহিনীর মাধ্যমে ক্ষমতা ছাড়তে হবে। আমরা এই জামাতের দুর্বলতা সমালোচনা করি। তো দর্শক, কি দুইটা ঘটনা যেটা যুগান্তকারী, ঐতিহাসিক, অকল্পনীয়। বাংলাদেশের মাটিতে হাসিনার ফাঁসির রায় হবে এবং হাসিনা যদি কোনোভাবে বাংলাদেশে আসে এবং যেখানে আসে সেখান থেকে ধরে আনার একটা চেষ্টা হবে এবং এনে হাসিনাকে ফাঁসি দেওয়ার একটা আকাঙ্ক্ষা, এটা বাংলাদেশে হবে। মিনিমাম বাংলাদেশে হাসিনার ফাঁসির রায় হবে। কেউ কল্পনা করেছেন? হাসিনা জীবনে স্বপ্নে ভেবেছে? জামাত নেতাদের যখন হাসিনা ফাঁসি দিয়েছে তখন জামাতের জনশক্তিদের প্রত্যাশা ছিল, আল্লাহ দুনিয়ায় তো কিছু হবে না, আখেরাতে যেন হাসিনার বিচার হয়। কিন্তু না, সেই দুনিয়ায় হাসিনার ফাঁসির রায় হতে যাচ্ছে। খবর 13 নভেম্বর হাসিনার মামলার রায়। কি রায়? আপনি চোখ বুজে ধরে নিতে পারেন ফাঁসির রায়, কারণ হাসিনা যা করেছে তার শাস্তি ফাঁসি ছাড়া আর কিছু হতে পারে না। হাসিনার রায়ের দিন আসবে, এটা আমরা বাংলাদেশের মাটিতে দেখব। কল্পনা করেছেন? আজ থেকে 2 বছর আগেও আমরা বিদেশে পার্মানেন্টলি সেটেল হয়ে যাওয়ার রাস্তা খুঁজছি, অনেকে অ্যাসাইলামের কাগজপত্র রেডি করেছি, না আজ দেশে আর যাব না। কেউ কেউ রাজনীতি ছেড়ে ব্যবসা বাণিজ্য, কি করা যায়? জামাতের রাজনীতি, আওয়ামী লীগকে মেনে নিয়ে কিভাবে টিকে থাকা যায়? কিন্তু সব এলোমেলো। আল্লাহ রাব্বুল আলামিনের খাস রহমত। বিএনপির চিন্তা ভাবনা 41 সাল পর্যন্ত কিভাবে আন্দোলন বিক্রি করে নিজের ব্যবসা বাণিজ্য টেকানো যায়, ঢাকা ব্যাংক অমুক তমুক। কিন্তু না, সব হিসাব নিকাশ এলোমেলো। হাসিনার মামলার রায় 13 নভেম্বর। হাসিনা পালানোর পরও হাসিনার ফাঁসির রায় হবে, এটাও অনেকে কল্পনা করেনি। যে কি হবে? হাসিনা তো ভারতে পালিয়ে গেছে, এসব বিচার টিচার এগুলো হবে না। কোন একটা নির্বাচিত সরকার ক্ষমতা আসবে, ওগুলো ধামাচাপা করে থাকবে। 15-20 বছর যাবত
হাসিনার মামলা শুধু তারিখ পড়তে থাকবে, রায় আর হবে না। কিন্তু না, বিচার কার্য সম্পন্ন হয়েছে, 13 নভেম্বর রায় হবে। আর কিছুদিন, অল্প কিছুদিনের মধ্যে রায় দেখতে পাবেন। কি রায়? আমরা যারা আইন বুঝি, আইনের ছাত্র, ট্রাইব্যুনালের অভিযোগপত্র দেখেছি এবং যুক্তিতর্ক, ক্রস এক্সামিন বা এগুলো সব লাইভ দেখেছি, ফ্রম দি বিগিনিং টু এন্ড নখদর্পণে আছে। আইনের ছাত্র হিসেবে বলতে পারি এর নিশ্চিত রায়, নিশ্চিত শাস্তি শেখ হাসিনা সহ আর অনেকের ফাঁসি, ডেথ পেনাল্টি, হ্যাঙ্গিং আনটিল ডেথ, এর কোনো বিকল্প নেই। এই একটা ঘটনা। এর ঠিক 24 ঘন্টা আগে কি হয়েছে? সেনাবাহিনীর সার্ভিং অফিসার্স যারা গুম খুনের সাথে জড়িত অভিযুক্ত, তাদেরকে কোর্টে প্রডিউস করা হয়েছে, তাদের বিচার শুরু হয়েছে। এটা তারাও কল্পনা করেনি যে দেখেন, আওয়ামী লীগের লোকজন, বিভিন্ন সচিব, ইমাম, খতিব থেকে শুরু করে অনেকেই পালিয়েছে, ভারতে পালিয়েছে। মন্দিরের পুরোহিত থেকে শুরু করে ইমাম, খতিব, এরাও পালিয়েছে। সচিব, পুলিশের আইজিপি, ডিএমপি কমিশনার, অমুক তমুক, ডিবি প্রধান, কত মানুষ না পালিয়েছে আমেরিকা, ভারত, বিভিন্ন জায়গায়। কিন্তু সেনাবাহিনীর এই যে 15 অফিসারকে কোর্টে প্রডিউস করা হয়েছিল, তারা তো পালায়নি। কেন পালায়নি? তারা ভেবেছিল আর যাই হোক তাদের বিচার হবে না, ওটা কোনো না কোনো ভাবে তারা ফাঁকফোকর থেকে বাঁচতে পারবে। সার্ভিং অন্যান্য অফিসাররা পালিয়েছে, তারা পালায়নি, মানে তারা কল্পনাও করেনি যে তাদের বিচার হবে। এবং তাদের বিচার করতে, তাদের কোর্টে প্রডিউস করতে অনেক বাধা ছিল। এখনো অনেক বৈষম্য আছে, যেমন তাদেরকে সাব জেলে রাখা হয়েছে, এসি গাড়িতে, এসি প্রিজন ভ্যান। না, এটা থাকবে না, এটা হতে পারে না। কিন্তু তারপরেও তাদেরকে কোর্টে প্রডিউস করা হয়েছে, বিচার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। তাদেরকে কোর্ট ফরমালি অ্যারেস্ট দেখিয়ে কারাগারে পাঠিয়েছে। এরপরে চার্জ গঠন তো হয়ে গেছে, এখন জাস্ট বিচার, এটা বেশি সময় লাগবে না। তারপরে আপনারা দেখতে পাবেন যে এই 15 জনের ফাঁসির রায়। এখন হাসিনা তো পালাতক, 13 নভেম্বর হাসিনার ফাঁসির রায় হবে, কিন্তু এর মধ্যে দেশে কারাগারে আছে এরকম কারো না কারো ফাঁসির রায় হবে এবং তাকে ডিভিশন থেকে কন্ডেম সেলে পাঠানো হবে। এবং তারপর, যদিও আমি ব্যক্তিগতভাবে আইনি ছাত্র হিসেবে কন্ডেম সেলের বিরুদ্ধে, মানবাধিকার কর্মী হিসেবে কন্ডেম সেলের বিরুদ্ধে, হয়তোবা তার ডিভিশন বাতিল হয়ে সাধারণ কয়েদিদের মধ্যে রাখা যেতে পারে, কিন্তু কন্ডেম সেল এটা অমানবিক। ফাঁসির আগ পর্যন্ত কন্ডেম সেলে রাখার পক্ষে আমরা নই। যেমন কিছু কথা আমরা বলি মাঝে মাঝে যে এই যে গুম খুনে জড়িত অফিসারদের আয়নাঘরে রেখে বিচার করা উচিত, বিচার করা উচিত, কিন্তু এর মানে এই না যে তাদের আয়নাঘরে রাখার দাবি করছে না। তারা জেনারেল কারাগারেই থাকবে, সাব জেলে না, কাশিমপুর কিংবা কেরানীগঞ্জে থাকবে, তারা ডিভিশন পাবে তাদের পদমর্যাদা অনুযায়ী। এবং ফাঁসির রায় হওয়ার পরে তারা বর্তমান আইনে যদি তাদেরকে কন্ডেম সেলে যেতে হবে, কিন্তু কন্ডেম সেলে না, আমাদের মত হচ্ছে যে কন্ডেম সেল প্রথা একদম বাতিল করে জেনারেল কয়েদিদের মধ্যে রাখা হোক, ডিভিশনটা বাতিল করা হোক, জাস্ট এটা। তো এখানে যারা আছে কারাগারে বন্দী, এই হাসিনার মামলার আসামিদের, তাদের মধ্যে কাউকে কাউকে ফাঁসির দড়িতে ঝোলা লাগতে পারে। বিশেষ করে সালমান এফ রহমান কিংবা আনিসুল হক, দুইজনের একজনের ফাঁসির দড়িতে ঝোলা লাগতে পারে। সালমান এফ রহমান হয়তো বা আমৃত্যু কারাদণ্ড হতে পারে, কিন্তু আনিসুল হকের ফাঁসি হতে পারে। আবার শাহজাহান খান মাদারীপুরের, তারও ফাঁসির দড়িতে ঝোলা লাগতে পারে। আল্লাহর একটা শাস্তি আছে তো, শাহজাহান খান নিজ হাতে যে কত খুন করেছেন। দর্শক, খবর, জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে বিচার কাজ শেষ হয়েছে। আগামী 13 নভেম্বর এই মামলার রায় তারিখ ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার শেষ দিনে যুক্তিতর্ক শেষে রায় তারিখ ঘোষণার জন্য এই দিন ধার্য করে ট্রাইব্যুনাল। মামলার অপর আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আব্দুল্লাল মামুন সহজে মুক্তি পাবেন। এখানে এই মামলায় শুধু হাসিনার ফাঁসির রায় হবে, আব্দুল্লাল মামুন হয়তোবা খালাস পাবেন, আর আসাদুজ্জামান খান কামালেরও ফাঁসি রায় হবে। কিন্তু কারাগারে আছেন এরকম এই অন্য মামলায়, এটাও নভেম্বরের মধ্যে রায় হওয়ার সম্ভাবনা রয়েছে। সেখানে এই আনিসুল হক, সালমান এফ রহমানদের ফাঁসির দড়ি অপেক্ষা করবে। এর আগে প্রসিকিউশনের যুক্তিতর্কে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ট্রাইব্যুনালকে জানান, গণহত্যা চালিয়ে শেখ হাসিনার পালায়ন ঘটনা প্রবাহ থেকে তারা অপরাধ প্রমাণিত হয়। আওয়ামী লীগ সরকারের পৃষ্ঠপোষকতায় গণহত্যা হয়েছে, তবে পতিত সরকারের লোকজন চলমান বিচার কার্য ব্যাহত করতে হাসিনা সর্বোচ্চ চেষ্টা করছে। শেখ হাসিনা সহ আসামিদের বিচার না হলে জুলাই শহীদ আহতদের প্রতি অবিচার করা হবে। কোনো রাজনৈতিক দল নির্বাচন পেছানোর চেষ্টা করছে।
মন্তব্য মির্জা ফখরুলের। কোনো রাজনৈতিক দল নির্বাচন সঠিক সময় যাতে না হয় সেই চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিব বলেন, আমাদের যে অন্তর্বর্তী সরকার তাকে সহযোগিতা করে আমরা একটা জায়গায় আসার চেষ্টা করছি যে একটি নির্বাচন যেন করা যায়। আমি কোনো দলকে দোষারোপ করতে চাই না, কোনো ব্যক্তিগত দোষারোপও করতে চাই না, কিন্তু হতাশার সঙ্গে লক্ষ্য করছি যে কোনো রাজনৈতিক দল নির্বাচন যেন পিছিয়ে যায়, নির্বাচন যেন সঠিক সময় না হয় তার চেষ্টা করছে। এটা ঠিক হচ্ছে না। এখন দ্রুত একটা রাজনৈতিক সরকার দরকার উল্লেখ করে তিনি বলেন, কারণ দেশের অর্থনীতি, রাজনীতি, শিক্ষা সবকিছু নির্ভর করছে আগামীতে একটি নির্বাচিত সরকার সেই ব্যবস্থাকে সামনে নিয়ে আসবে। আমি ধন্যবাদ জানাতে চাই যে জাতীয় সংস্কার কমিশন তারা অতি অল্প সময়ের মধ্যে অন্তত কিছু সংস্কার কাজ শেষ করতে পেরেছেন। এটার প্রয়োজন ছিল পরিবর্তনের পরে।